বাড়িতে গিয়ে ডক্টরকে কল করে নি। অসুবিধা নেই, ছোট মামি তো বাড়িতেই। ইনশিরা ছটফট করছিল, তখনও বড় দাদানকে বলল। আর ইরফান? সামান্য হাসে ইহান। গাড়ির জানালা দিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ওকে নিয়ে ফিরবো রাতে। বিরতির সময় শেষে যখন সবাই আবারও বিচার কক্ষে উপস্থিত হয়েছে, তখন একটা ঘটনা ঘটে গিয়েছে। নারী শিক্ষার্থীরা ভেতরে ঢুকে জমায়েত হয়েছে এবং নীরব শান্তিপূর্ণ এই অনশন। বাড়ি যেতে যেতে দুদফা গাড়ি থামিয়ে বমি করেছে ইনশিরা। সেহা ওকে নিয়ে যখন পা রাখলো শান্তি নীড়ে, তখন নেতানো লতার মতো ঢুলে পড়েছে প্রায় মেয়েটা। আলো আর ঋতু ধরে ধরে ওকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। ওরা বাড়িতে বসে ইরফানের পথ চেয়ে আছে। মেয়ের মুখের দিকে তাকায়নি ঠিকভাবে কেউই, নয়তো বারো আগেই বুঝে যেত আলো। গতকাল থেকে খাওয়া দাওয়া নিয়ে বেশ অনীহা দেখিয়েছে। কিছুদিন আগে জ্বর থেকে উঠেছে বলে এমন হচ্ছে হয়তো আলো সেটাই ভেবে নিয়েছে, কিন্তু এখন লক্ষণ ভিন্ন ঠেকছে। ফ্যাকাশে মুখটায় সামান্য সজীবতা খেলে গেল আলোর। মেয়ের দিকে ঝুঁকে এলো কিছুটা, মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিতে ইনশিরা দুর্বল চোখে তাকায়। গলা কাঁপছে আলোর, অস্ফুটে বলল, তুমি কি প্রেগনেন্ট? মায়ের হাসি হাসি মুখের এই আবেগী প্রশ্নটা শুনে ইনশিরা হকচকালো কিছুটা। নিমিষেই চোখের চাহনি বদলে গিয়ে দ্বিধা খেলা করে যায় সেখানে। প্রেগনেন্ট? সে প্রেগনেন্ট? অবুঝের মতো মা চাচিদের মুখের দিকে তাকাচ্ছে ইনশিরা। তাই তো, সে আগে কেন বুঝলো না? এত অবুঝ সে। পরি ছুটে যায় নিজের ঘরে, একটা কিট নিয়ে এসে ইনশিরার হাতে দিয়ে উত্তেজনা চেপে রেখে বলল, যা দেখে আয়। প্রণমী যায়নি। ওর সাক্ষ্য দেওয়া হয়ে গেলেও যায়নি প্রণমী। প্রীতমেশ্বর হাতটা ধরে যখন বলল, চল তোকে বাড়িতে দিয়ে আসি, আমার এখানে থাকা দরকার। প্রণমী যায়নি। সে এখন বসে আছে ভাইয়ের পাশে, একেবারে পেছনের সারির বেঞ্চিতে, মাথা নিচু করে চুপচাপ ভাইকে অনুরোধ করে পিছনে বসেছে। কারণ প্রণমী অনুভব করেছে কাঠগড়ায় দাঁড়ানো লোকটা হয়তো তাকে দেখছে। প্রণমী চোখে না দেখেও সেটা অনুভব করেছে। তার অস্থির লাগছে মানুষটার জন্যে। তার চোখে কখনো ভীষণ বিরক্তিকর ছিল সেই মানুষটার জন্যে। সে নিজের এই অস্থিরতা ওই ধূর্ত মানুষটার থেকে লুকাতে চায়, ধরা পড়তে চায় না সে। আপুর ভাষায় বোকামি করতে চায় না সে। এজলাসে ত্রিপক্ষীয় হট্টগোলের শব্দ আলোড়ন তুলেছে। সকালের থেকে এখন ভিড়টা একটু বেশি। প্রণমী বুঝতে পারছে না কিছু। আস্তে ধীরে মিনমিনে গলায় ভাইকে বলে, কি হয়েছে ভাইয়া? জজ দুজন নিজেদের মধ্যে আলোচনা করে কাগজপত্র রেডি করছেন। প্রসিকিউটর বসে আছেন। আর উনি? করবে না ভেবেও প্রণমী করে ফেলল প্রশ্নটা। প্রীতম হালকা গলায় জবাব দিল, দাঁড়িয়ে আছে চুপচাপ। দীর্ঘ সময়ের আলোচনা শেষে সিনিয়র বিচারপতি নিজে এজলাসের চাপা গুঞ্জন থামালেন। এতক্ষণে শান্তশিষ্ট উজ্জ্বল মাহমুদ হঠাৎ করে ছটফটিয়ে উঠে দাঁড়ায়। উঠে দৃষ্টি রাখে সিনিয়র মির্জাদের মুখের দিকে। আজ এতগুলো মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে উদ্বিগ্নতা নিয়ে। উজ্জ্বল চোখ দিয়ে তাদের আশ্বস্ত করলো সব ভালো হবে। বিচারপতি মোর্শেদুর রহমান তার মোটা গোফ চুলকে কাগজপত্রগুলো আরও একবার ঝালিয়ে নিলেন। লোকটার স্বাস্থ্য ভারী, কণ্ঠস্বর ফ্যাসফ্যাসে। এজলাসের সব লোকের দিকে তাকিয়ে তিনি তাদের মনোযোগ কেড়ে তার ওই ফ্যাসফ্যাসে গলায় উচ্চারণ করতে লাগলেন, আপনারা সবাই চুপ করুন, আমাকে বলতে দিন। এই কেসের অন্যতম প্রধান সাক্ষী মিসেস প্রণমী আহসানের সাক্ষ্য এবং সকল ফরেন্সিক রিপোর্ট খতিয়ে দেখে সেসবের সত্যতা যাচাই করে এবং বাংলাদেশ বর্তমান দণ্ডবিধির ৪র্থ অধ্যায়ে রাইট অফ সেলফ ডিফেন্স উপশিরোনামের ধারা ১০০ এবং ১০৩ পর্যালোচনা করার পর আদালত নিখুঁতভাবে বিবেচনা করেছে এবং এই কেসের আসামি ইরফান মির্জা কর্তৃক সংঘটিত ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করা হলো না। একই সাথে আদালত ওনার স্থায়ী জামিন মঞ্জুর করল। এই মামলা এখানেই সমাপ্ত। ইরফান বোকার মতো মোর্শেদুর রহমানের দিকে তাকিয়ে আছে। মুহূর্ত যায় তার চেহারা থেকে বোকা বোকা ভাব সরে গিয়ে ওই পেটমোটা পটকা মাছের মতো দেখতে হাঁসের মতো ফ্যাসফ্যাসে গলার মানুষটার প্রতি নিদারুণ মুগ্ধতা এসে ভিড় করে। ইরফানের ইচ্ছে হলো এখনই গিয়ে লোকটাকে কোলে নিয়ে কতক্ষণ নাচানাচি করতে। ইলহাম মির্জা বুকে হাত বেঁধে রেখেই কেঁদে ফেলল আজ। এতক্ষণ এতটা অসহায় বোধ করছিলেন তিনি, এই অনুভূতি কাউকে বোঝাবার নয়। সামিনার ইসমাম দুপাশ থেকে আগলায় ভাইকে। উজ্জ্বল মাহমুদ হাসি মুখে এগিয়ে যায় বিচারকের কাছে, গিয়ে একটা কাগজ নিয়ে এসে হাসতে হাসতে সই করিয়ে নেয় ইরফানের থেকে। ইরফান এতক্ষণে মনোযোগী হলো উজ্জ্বলের প্রতি। শ্যামলাটে মুখটায় আনাচে কানাচে অপ্রস্তুত ভাব। তখন ওর ওভাবে সিন ক্রিয়েট করে সে লজ্জিত। কম্পিত হাতে কাগজটাতে সাইন করে নম্র স্বরে বলল, হাসলো উজ্জ্বল, তবে বলল না কিছুই। মির্জাবাড়ির লোকগুলো তাকেই দেখছে। একটা লোক কিছুক্ষণ পরপর এত সুন্দর করে হাসি দেয় কিভাবে? উজ্জ্বল আরেকটু এগিয়ে যায় ইরফানের দিকে। ওর হাত থেকে কাগজটা নিতে নিতে হালকা গলায় বলল, মুক্ত বাতাসের স্বাদ বড়ই আশ্চর্য, তাই না? যাও গিয়ে একবার বউকে মন ভরে ভালোবাসো। ইরফান নামিয়ে নেয় চোখ। ছটফটে ভাব ওর অঙ্গভঙ্গিতে ফুটে ওঠে স্পষ্ট। না চাইতেও ওর দৃষ্টি চলে যায় তাকে খুঁজতে জ্ঞানী আপার আদরের বোনকে।
ইরফান দেখেছে সে থেকে গিয়েছে তার জন্যে। অতটুকু মেয়েটা চোখে মুখে নিদারুণ দৃঢ়তা ফুটিয়ে তুলে অকপটে কথা বলেছিল আজ। আর এতক্ষণ সেই মেয়েটা এখানেই ছিল, এখন নেই কেন? চঞ্চল দৃষ্টি কক্ষের আনাচে কানাচে, ওর বুকের মধ্যে কেমন ছটফটে অনুভূতি। এখানেই তো ছিল মেয়েটা, এখন তবে নেই কেন? প্রণমী বেরিয়েছে কিছুক্ষণ আগেই। ভাইয়ের হাত ধরে ভাইকে তাড়া দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়েছে। ক্যাবে উঠে অবাক চোখে প্রীতম বোনকে দেখে বিস্ময়সূচক কণ্ঠে বলে, এমন চটপট করছিস কেন? শরীর খারাপ লাগছে? এভাবে চলে আসতে চাই যে। দুপাশে ঘন ঘন মাথা নেড়ে প্রণমী নিচু গলায় বলল, আমার যা জানার জানা হয়েছে, তাই চলে এসেছি। এবার বাড়ি চলো। বাড়ি? অ্যাপার্টমেন্ট? তো কোথায় যাব আমি? ওখানে যাবি তুই? না মানে ওই পরিবেশে? আপু বলছিল তোকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে রাখতে একদিনের জন্য। আমি আমার অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া করে। ভাইকে তৎক্ষণাৎ থামিয়ে দেয় প্রণব। কেন? ওই পরিবেশে যাব না আমি। ওটা তো ওই রাদিফের অ্যাপার্টমেন্ট বলে। ভাইয়া, আপু ওই ফ্ল্যাটের মালিক, আমি অবশ্যই যাব। আর রাদিফ তো একজন নয়, এই দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু রাদিফ। হয়তো আবারও কখনো আসবে কেউ না কেউ। আমি কটা ফ্ল্যাট পাল্টে বাঁচবো? আই হ্যাভ টু ফাইট। আর কথায় কথায় তুমি আপুকে ছেড়ে আলাদা হবার কথা ভাববে না তো আমাকে নিয়ে? আমি কখনো কোথাও যাব না আপুকে ছেড়ে। চমকে উঠে প্রীতম বোনের কণ্ঠের তেজ দেখে কিছু মুহূর্ত বোনের নিষ্পাপ মুখটার দিকে চেয়ে দেখে ওকে আগলে নেয় প্রীতম পরম স্নেহে। টের পায় প্রণমী কাঁদছে, নিশ্চুপ কাঁদছে। একটু পরপর তার শরীর কেঁপে কেঁপে উঠছে। প্রীতম বলল, কোথাও যাবে না? ফুপিয়ে ফুপিয়ে জবাব দেয় প্রণমী। মুহুর্মুহু কাঁপছে গোটা শরীরটা। ইনশিরা বহু কষ্টে দেয়াল ধরে দাঁড়িয়ে বিস্ময়ীভূত হয়ে তাকিয়ে আছে বেসিনের উপর রাখা কিটটায়। গাঢ় লাল দুটো দাগ, সেই সাথে পাশে ক্ষুদ্র মনিটরে ভেসে ওঠা পজিটিভ লেখাটা। ইনশিরা কম্পিত হাতে ওয়াশরুমের দরজা খুলে দিতে ওর মা ও চাচিরা উকি দিল। মেয়ের রক্তশূন্য মুখটা দেখে আলো ওকে টেনে বাইরে আনতেই মাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে উঠল ইনশিরা। আলো ঘাবড়ায় কাপা স্বরে বলে, নেগেটিভ এসেছে? তোমরা কি প্ল্যান করছিলে? মন খারাপ করো না, আল্লাহর ইচ্ছেতেই হয় এসব। বিয়ে হয়েছে মাত্র কয়দিন হলো। পরি ওয়াশরুমে ঢুকে কিটটা দেখে উত্তেজিত হয়ে বলে, ও ভাবি, পজিটিভ তো? আলো চোখ বড় বড় করে মেয়েকে দেখে দেখে মেয়ের কান্না মৃদু ধমকে বলে, বোকা মেয়ে, কাঁদছিস কেন তবে? চাসনি তুই? খুশি নস? দুর্বল ভঙ্গিতে দুপাশে মাথা ঝাঁকায় ইনশিরা হাঁপাতে হাঁপাতে বলে, আমি খুশি, আমি ভীষণ খুশি, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কাঁদছি কেন। আমি কি পাগল হলাম মাম্মা? এই বিষাদের মুহূর্তেও এত বড় মেয়ের অবুঝপনা দেখে হাসে আলো। সে বোঝে এসব। প্রথম যখন ইনশিরা পেটে এসেছিল তার কি অবস্থায় না হয়েছিল নার্ভাসনেসে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মইনকে কল করব, ওর সাথে কথা বলবি? ও ব্যস্ত মাম্মা, এই খবরটা এখন দিলেও ছটফট করতে করতেই শেষ হয়ে যাবে। কাল আসবে সকালে ছুটি নিয়ে, কাল বলবো। এখন বলা যাবে না, কিছুতেই না। ঠিক সেই মুহূর্তে ওরা আরও একটা খুশির খবর পেল। সে আসলো ছুটতে ছুটতে, চোখ কাঁপছে তার, খুশিতে হয়তো কেঁদেই দিবে এমন অবস্থা। এসে ঋতুকে ধরে লাফাতে শুরু করলো। রাগী মির্জা খালাস পেয়েছে মামি। করিডোর হয়ে গাছাড়া ভাব নিয়ে হাঁটছে ইরফান, ওর পাশাপাশি ইহান। দুই ভাইয়ের কেউই কোনো কথা বলছে না। ওরা এখনো কোর্টে। উজ্জ্বলের জন্য অপেক্ষা করছে ইরফান। ভালোভাবে ধন্যবাদ বলাটা তার কর্তব্য। তাই সামিনদের তিন ভাইকে জোর করে পাঠিয়ে দিয়ে ওরা দুই ভাই থেকে গিয়েছে, থানায় যেতে হয়নি। এখান থেকে বেরোতে পারবে তারা। অন্য এক ক্লায়েন্টের সাথে আলাপ শেষ করে ফুরফুরে মেজাজে উজ্জ্বল এগোচ্ছিল ওদের দেখে। মুখটাতে বরাবরের অমায়িক ভাব। ইরফান দাঁড়ায়, চেহারা থেকে অস্বস্তি সরছে না তার। বিনয়ী স্বরে বলল, থ্যাংক ইউ, আই এম সরি। উজ্জ্বল হাসলো। সত্যি বলছি, রেগে নেই? আচ্ছা, কিভাবে বিশ্বাস করতে পারি আমি আপনাদের যে আমি রেগে নেই? এক কাপ চা খেলে মানবো। উজ্জ্বলের থেকে সংক্রমিত হয়ে ঠোঁটে হাসি ছড়িয়ে পড়ে ইরফানের মাথা নেড়ে বলে, চলুন। চত্বরের ভেতরের স্টলের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে ওরা। আলাপচারিতার এক পর্যায়ে দেখতে পেল বিচারপতি মোর্শেদুর রহমানের গাড়ি এগিয়ে আসছে। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখছে যখন, গাড়িটা ততক্ষণে বেশ এগিয়ে গিয়েছে সামনে। লুকিং মিররে মোর্শেদুর রহমানের ফোলা ফোলা পটকা মাছের মতন মুখটা চোখে পড়তেই পাগলাটে ইরফান চায়ের কাপ হাতেই চেঁচায় আনন্দে এবং উত্তেজনায়, ওই জজ চাচা, জাস্ট লাভ ইউ। সামনে আমার বিয়েতে দাওয়াত দেবো আপনাকে, বড় অনুষ্ঠান হবে। অবশ্য যদি তাকে আবারও তুলে আনতে না হয় তো। এতক্ষণে উজ্জ্বল মাহমুদের চেহারায় হাসি হাসি ভাব সরে গিয়ে ফ্যাকাশে হলো। সামনে দাঁড়ানো এক ছটফটে 26-এর যুবককে বড়ই দুর্ভেদ্য ঠেকলো তার। এ তো বদ্ধ উন্মাদ।
ইহান চায়ের কাপ ফেলে তড়িৎ চেপে ধরল ভাইয়ের মুখটা, গজরাতে গজরাতে বলল, ভাই থাম। মুক্তি আর সুপ্ত প্রাপ্তির সম্ভাবনার আনন্দে উল্লাসে গোটা সন্ধ্যা ঝুম বৃষ্টিতে দাদানের সাথে বাইকে করে শহরে ঘুরেছে ইরফান। আজ ইহানও স্বভাব ছেড়ে বেরিয়েছে, বড্ড উৎফুল্ল। বাড়িতে ফিরল ওরা কাক ভেজা হয়ে। রাতে বাড়িতে সকলে লাগাতার কল করেও ধরতে পারেনি দুই ভাইকে। ছেলের মুখ দেখবে বলে কত যে অপেক্ষা করেছে ঋতু। বাড়িতে ঢুকতেই জড়িয়ে ধরে হুহু করে কেঁদে ওঠে। মায়ের কান্না বাদ মানছে না কিছুর। ইরফান মাকে থামানোর চেষ্টা করে না, মাকে কাঁদতে দিয়ে আশেপাশে তাকায়। দেখতে পায় প্রেরণা বসে আছে সোফাতে, তারই দিকে দৃষ্টি দিয়ে, নিরুদ্বেগ ঠান্ডা সরল দৃষ্টি। কিছুক্ষণ আগেই এসেছে প্রেরণা ইরফানের সাথে দেখা করবে বলে, তার দেখা দেওয়া উচিত তাই। ঋতু ডুকরে কাঁদছে। ইরফান এইবার থামাতে চাইছে মাকে, ঋতু থামছেই না, উল্টো পাগলামি করে বলছে, আর কত জ্বালাবি, এবার শুধরাবি বল। কি চাই তোর? ওই মেয়েকে এনে দেব, কেউ না আনলে আমি একা গিয়ে এনে দেবো, তবে ভালো হয়ে যাবি আর অঘটন ঘটাবি বল? ওই মেয়েকে পেলেই ঠিক হবি? ইরফান মায়ের বাচ্চা ধরনের কথা শুনে ম্লান হেসে জ্ঞানী আপার দিকে তাকায়। প্রেরণার চোখে মুখে চেয়ে গিয়েছে রাজ্যের অস্বস্তি। উঠে দাঁড়িয়ে সামান্য হাসার চেষ্টা করে ইরফানকে বলল, ওয়েলকাম, তোমার সাথে দেখা করতে এসেছি। এইটুকু প্রেরণা মন থেকে বলেছে, তাতে ছিল না আন্তরিকতা আর স্নেহের খামতি। ইরফান জবাবে হাসল মৃদু। ঘুরে ফিরে বাড়ির সকলকে দেখে চোখ পড়ল ইনশিরার দিকে। রক্তশূন্য মুখটার দিকে তাকিয়ে এগিয়ে যায় ইরফান। কি রে, মার খেয়েছিস বড় হাতে? মুখের কি হাল? ইনশিরা ভাইকে জড়িয়ে ধরে কাঁদলো এবং আরো এক দফা বাড়ির মেয়েদের নাকি কান্নায় গুমোট হলো বসার ঘর। রাতে ওরা খেতে বসেছে যখন, ইসি আর সেহা বসেছে দুই ভাইয়ের সাথে, ইনুও এসেছে। আবারও পাঁচ ভাই বোন হাসাহাসি করে যখন খাচ্ছিল, বড়রা প্রফুল্ল চিত্তে রাতের খবর দেখছিল। এদিকে আলো উসখুস করছে খুশিতে আত্মহারা। সে ভেতর ভেতর মেয়েটা কখন খবরটা দেবে সবাইকে, সেই নিয়ে তার যত উৎকণ্ঠা। ইসি মানা করে দিয়েছে তাদের, আগে মুইন জানবে তারপর বাকিরা, তাই কিছু বলতে পারছিল না সে। এর মাঝে খেতে খেতেই মাছের ঘ্রাণে ফের সবকিছু পেটের ভেতর উল্টে আসে ইনশিরার। টেবিল ছেড়ে দৌড়ে ছুটে যায় বেসিনে, হুড়মুড় করে বমি করে দেয়। উদ্বিগ্নতা নিয়ে বাকিরাও ছুটে ওর পিছু পিছু। মুখে পানির ঝামটা দিয়ে ইনশিরা ঘুরে তাকাতেই ধাক্কার মতো খেলো। তার বাবা চাচা ভাইয়েরা উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে তারই দিকে চেয়ে। ইরফানের মুখ খা হয়ে আছে। কি? ইনশিরা লজ্জার সংকোচ লুকায় ভ্রু কুচকে বলে, কি? উঠে করছিস কেন? পেটে অসুখ নাকি তোর? ইনশিরা কিছু না বলে মাথা নিচু করে দোতলায় উঠে। সামিন অনিমেষ চেয়ে আছে মেয়ের প্রস্থানের দিকে। সারাদিনে মেয়েটার খবরও নেয়নি সে। এতক্ষণে খেয়াল হতে সে তাকায় আলোর মুখের দিকে। আলো আর লুকাতে পারল না কিছু, চোখ নামিয়ে নেয় লজ্জায়। লজ্জা সে নানি হবে তাই। সামিনের মুখটা থমথমে, মানে সত্যি বিস্ময়ে বিভূত হয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে নিশ্চুপ। বুকে অদ্ভুত রকমের আবেগ এসে আইঢাই করছে। ওই অতটুকু মেয়ে খামখেয়ালি, আর যেদি মেয়েটা তার মা হবে, কি আশ্চর্য, কি আশ্চর্য। শুধু সামিনের থেকেই নয়, আলো পারল না কারো চোখ এড়াতে। ঝক্কির দিনের শেষটা এসে বিস্ময়কর শুভ সংবাদের ধাক্কা সামলাতে ব্যস্ত সবাই। কথা বলবে কি? ইনশিরা চাচা ভাইদের মুখটাও ঠিক থমথমে সামিনের মতো। নীরবতা ভাঙল ইহান। বোকা বোকা মুখ করে বড় মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার কি করা উচিত বড় মা? মিষ্টি আনা উচিত? হাসছে মেয়েগুলো খিলখিল করে। ইরফান আর দাঁড়ালো না, চঞ্চল পায়ে দৌড়াতে দৌড়াতে দোতলায় উঠলো। ততক্ষণে ইসি দৌড় লাগিয়েছে। সে বুঝেছে মাম্মা আর চেপে রাখতে পারবে না খবরটা, তাই দরজায় করাঘাত করে উঠল ইরফান। উচ্ছ্বসিত কণ্ঠে চেঁচালো, এইছি, ছোট ভাই দরজা খোল। ওপাশে মুখ চেপে হাসছে ইনশিরা। ইরফান বলতে থাকে, আরে বের হ, তোকে একটু দেখি। মাই গড, করছিসটা কি তুই? হাসতে হাসতে চেতে ওঠে ইনশিরা। যা ফাজিল এখান থেকে। বিছানার উপরে সারাদিন অযত্নে ফোনটা তখন বেজে ওঠে। অনুভূতি সামলে ইনশিরা কাপা হাতে তুলে নেয় ফোনটা। জলজলে স্ক্রিনে লেখা ফরাজি। ঘুম নামেনি ইনশিরার চোখে। নিদারুণ অসহ্যকর ছটফটানি নিয়ে চিত হয়ে আছে বিছানায়। মোবাইলটা আর বাজছে না তার। বিগত 1 ঘন্টা লাগাতার বেজে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে ফোনটা। ঘরের বাইরে আনন্দ উল্লাসের শব্দ থেমেছে। ক্লান্ত হয়ে ঘরে ঢুকেছে সবাই, বুঝতে পারল সে। লজ্জারাঙা মুখটায় ছেয়ে আছে চওড়া হাসি। কম্পিত পেল্লব হাত দিয়ে বড় আদরে ছুঁয়ে দিল হবু অতিথিকে। এই অনুভূতি একা সামলানো যায়? কে জানতো হিসেব করে চলা নাকুচু মেয়েটা এতটাই নাজুক হয়ে পড়বে নিজের অনুভূতি নিয়ে। এসপি আর কল করেনি, আধা ঘন্টা হয়েছে। ইনশিরা হাসে দুষ্টু হাসি। 5 দিন আগেও ঝগড়া হয়েছে ইনশিরাকে সময় কম দেয় সে ব্যাপারটা নিয়ে। আজ কেমন লাগছে এসপির? যাকেই কল করছে সেই বলে দিচ্ছে ইনশিরা আশেপাশে নেই। কাল সকালে যখন উত্তপ্ত মেজাজটা নিয়ে আসবে ইনশিরার মুখোমুখি দাঁড়িয়ে, যখন বলবে কারো আগমনের খবর, তখন দেখবে কেমন হয়। সামিন বিছানায় শুতে গিয়েও শুলো না। ওকে আমতা আমতা করতে দেখে আলোর প্রশ্ন, কি হয়েছে?
মেয়েকে একটু গরম দুধ খাইয়ে দিয়ে আসবে, তখন যে কিছু খেলো না। আলো হাসে চিন্তিত মানুষটাকে দেখে, তারপর বলে, তো আপনি খাইয়ে দিয়ে আসুন না, তখন থেকে থম মেরে বসে আছেন। আমার যে লজ্জা লাগে। উঠে বসলো আলো। প্রকট দৃষ্টি দিয়ে কিছু পল তাকিয়ে থেকে তাচ্ছিল্যের সাথে বলে, হ্যাঁ, আপনার মেয়ের সামনে যেতে লজ্জা লাগছে? মেয়ের আপনার সামনে আসতে লজ্জা লাগছে? আপনারা বাবা মেয়ে মুখ দেখা দেখি বন্ধ করে দিন, আশ্চর্য। উসখুস করছে সামিন। কাত হয়ে শুয়ে পড়তে পড়তে আলো আবারও বলে, দুধটা গরম করে মেয়েকে খাইয়ে দিয়ে আসেন। আশ্চর্য। অপটু হাতে চুল বাঁধছিল প্রণমী। প্রেরণার প্রীতম এসে ঘরের সামনে দাঁড়িয়ে বলল, আসবো? প্রণমী উঠে দাঁড়ায়, মুখটা থমথমে হয়ে আছে। প্রেরণা বোনকে খুব ভালো করে লক্ষ্য করে বলল, কোর্ট থেকে ফেরার পর থেকে এমন হয়ে আছিস কেন? কেমন হয়ে আছি? কিছু চলছে তোর মধ্যে, ছটফট করছিস। প্রণমী সামান্য হাসে। প্রীতম বলে ওঠে, দেখ তুই অস্বাভাবিক আচরণ করছিস। আশ্চর্য, আমি স্বাভাবিক আচরণ করছি দেখে সেটা অস্বাভাবিক আচরণ হয়ে গেল। আচ্ছা, যদি ঘরের দরজা বন্ধ করে কাঁদি তাহলে ঠিক হবে? তবে বের হও, কাঁদি কিছুক্ষণ। এবারও কথাটা হাসতে হাসতে বলে প্রণমী। প্রেরণার প্রীতম একজন আরেকজনকে চোখ দিয়ে ইশারা করে বলল, একটু সময় প্রয়োজন মেয়েটা ঠিক হতে। ওরা ঘর থেকে বেরুবে বুঝতে পেরে প্রণমী আইঢাই করে উঠল। হঠাৎ গলা কাঁপলো তার, ডাকতে গিয়ে, আপু, ভাইয়া। প্রেরণা প্রীতম দাঁড়িয়ে পড়ল। বলবি কিছু? মুখের ভঙ্গিমা পুরোটাই পাল্টে যায় প্রণমীর। রাজ্যের উতলা ভাব এসে ভিড় করে সেখানে। এবারও গলা কাঁপে তার, বলে ওঠে, 2-3 দিন গেলে ওনার সাথে ডিভোর্সটা করিয়ে দেবে প্লিজ। আমি একটু তাড়াতাড়ি চাচ্ছি এটা হোক। এবার বোধহয় ফরাজি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে, আর কল আসেনি ফোনে। ইনশিরা কিছুক্ষণ আনমনে হেসে উঠে বসে। ঘড়ির কাঁটা তখন 11:30 কাছে। দরজায় করাঘাত পড়তেই ইসি গিয়ে দরজা খুলে দেখলো সামিন দাঁড়িয়ে আছে, হাতে একটা দুধের গ্লাস। চুপচাপ ভেতরে ঢুকলো সামিন। ইসি পাপার থেকে চোখ নামিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আবারও চোখ তুলে দেখলো পাপাকে। পরপর বলল, তুমি কি কিছু চুরি করেছো পাপা? না তো। থমথমে গলায় জবাব দিল সামিন। তবে মুখটা এমন কেন? চোখ মুখ থেকে সংকোচ ভাব সরিয়ে দুধের গ্লাসটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে সামিন বলল, মামা পাঠিয়েছে তোমার। দু চোখে পানি চলে এলো ইনশিরার। এত বড় যে কাঁদলো না পাপার সামনে। কাপা গলায় বলল, মাম্মা পাঠিয়েছে। হুম। আমি দুধ খাই না। সামিন তবুও গ্লাসটা ধরে দাঁড়িয়েছে। ইনশিরার মনে পড়ে যায় ছোটবেলা সেই নাছরবান্ধা বাবাকে দুধ না খাওয়া অব্দি গ্লাস নিয়ে পেছনে পেছনে দৌড়ানো লোকটাকে। আর বেশি পরিশ্রম করালো না পাপাকে। চুপচাপ গ্লাসটা নিয়ে নাক চেপে দুধটা খেয়ে নেয় ঢকঢক করে। সামিন এতক্ষণে সংকোচ কাটিয়ে নিচু গলায় একেবারে মিনমিন করে বলল, তুমি থেকে যেও আম্মা। মুইনকে বলো আমরা তোমার খুব ভালো খেয়াল রাখতে পারবো। নিজেকে আর ধরে রাখতে পারলো না ইনশিরা। দুর্বল শরীরে ঝাঁপিয়ে পড়লো পাপার বুকে। হু হু করে কেঁদে উঠল। এটা কোনো কথা পাপা? তোমার মেয়েকে তুমি রাখবে, এতে এত সাফাই দিয়ে রাখতে হবে? মেয়েকে ভিক্ষা চাইছো নাকি? মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় সামিন। না, বিয়ে হয়ে গিয়েছে না। নাও ইউ ফিল বিলিং টু হিম ফার্স্ট। নো, আই বিলং টু বোথ অফ ইউ অ্যাট দ্য সেম টাইম। বড় বড় শ্বাস ফেলে সামিন হাসে সামান্য। মেয়েকে বুক থেকে সরিয়ে নিয়ে নরম গলায় বলে, ঘুমিয়ে পড়ো, বেশি রাত জেগো না। বেশি রাত জাগবে না ইনশিরা। এখন থেকে তাকে নিজেকে একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলতে হবে। পাপা চলে যেতেই বিছানায় গা এলিয়ে দু চোখ বুঝলো সে। ঠিক তখনই ফোনটা আবারও বেজে উঠল, মুইনের ফোন। এবার বেশ মায়া হলো ইনশিরার মানুষটার জন্য। সে একটু বাড়াবাড়ি করছে না? কলটা ধরলো ভেবেচিন্তে। ওপাশ থেকে স্পষ্ট ভেসে এলো মানুষটার নিঃশ্বাসের শব্দ। হাঁপাচ্ছে মুইন। ইস্যু কিছু বলতে যাবে তখনই গমগমে স্বরে মানুষটা বলে উঠল, দারোয়ান গেট খুলে দিয়েছে, দরজাটা তোমার খুলতে হবে। ধরফরিয়ে উঠে বসলো সে। তবদা খাওয়া মুখটা নিয়ে ছুটতে ছুটতে নামছে সিঁড়ি বেয়ে। অন্দরে উৎকণ্ঠা। লোকটা এলো এই এত রাতে। ইনশিরা সকাল সকাল ফোন ধরেনি বলে 6 ঘন্টায় উড়ে এলো। ওর গায়ের সাথে ধাক্কা লেগে সিঁড়ির মধ্যভাগে রাখা বিশালাকার পেতলের ফুলদানিটা ঝপাং করে পড়ল। বেশ জোরালো আওয়াজ হলো ঘর কাঁপিয়ে। ইনশিরা না দাঁড়িয়ে ছুটে গিয়ে দরজা খুলতেই দেখলো মানুষটা দাঁড়িয়ে আছে। উদ্ভ্রান্ত লাগছে মানুষটাকে। মুইনের মুখভঙ্গি শান্ত ভাবলেশীন হয়ে ইনশিরাকে মাথা দেখছে। অতি উত্তেজনায় ইনশিরা কাঁপছে ঠকঠক করে। এখনই বলবে, এখনই বলে দেবে নাকি? এদিকে ফুলদানি ভাঙার শব্দে সামিন, আলো, ইহান, ইরফান বেরিয়ে আসে ঘর থেকে। সামিনের মুখ থমথমে। গত কদিন ধরে খুব রহস্যজনক কল আসছে। মন তার সারাদিন কু ডাকে। বাড়িতে ডাকাত পড়েছে নাকি? ইহানের দিকে তাকিয়ে বলল, সাবধানে নামো, সেফটি ফার্স্ট। ইরফান গা ছাড়া ভঙ্গিতে হাতা গুটিয়ে নিতে নিতে এগিয়ে যায় সিঁড়ির দিকে। ডাকাত আসার আর সাহস করবে না, ছেচকে ছোট্টর হবে, গেলেই বুঝবো।
ইহান ঠিকই এলো। তার রিভলভার নিয়ে পেছন থেকে ইরফানের কলার টেনে ধরে নিজের পেছনে নিয়ে দ্রুত পা চালিয়ে নামছে সে। ইহানের পেছনে সামিন, তার পেছনে চোখ ডলতে ডলতে নামছে আলো, তার পেছনে ইলহাম, ইসমাম, এক এক করে সবাই উঠেছে। আলো আর ঋতু নামতে নামতে দুটো ছুরিও হাতে নিল, কারণ সেফটি ফার্স্ট। ঠিক সিঁড়ির মধ্যবর্তী স্থানে এসে দাঁড়িয়ে পড়ল সকলে। শুরুতে ছিল ইহান, বিমুখ দৃষ্টিতে দেখছে ইনশিরা কতটা শক্ত করে মুইনকে জড়িয়ে ধরে রেখেছে। মুইনের মুখ থমথমে, তৎক্ষণাৎ থমথমে হয়ে গেল বাড়ির বড়দের মুখ। তবে উচ্চ শব্দে হেসে উঠল ইরফান, তার হাসি থামছেই না। চেঁচিয়ে বলে ওঠে, বড় বাবা, এত পুলিশ ইউনিফর্ম পরা ডাকাত, কি ভয়ঙ্কর। মুইনকে ছেড়ে লাফিয়ে দূরে সরে দাঁড়ায় ইনশিরা। বাড়ির বড়রা পড়েছে বিপদে। কি একটা বিব্রতকর ব্যাপার। এখন তারা মুখ বাঁচাতে দোতলায় উঠবে নাকি জামাইকে সাদরে আমন্ত্রণ জানাবে বুঝতে পারছে না। আলো ঋতু দ্রুত নেমে মেয়ে জামাইকে দেখে আলো হাতে ছুরি নিয়ে এগিয়ে যায়। উত্তেজনায় সে হাত থেকে ফেলতে ভুলে গিয়েছে। জামাইকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।